আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে রক্ত ও সঞ্চালন সম্পর্কে ধারাবাহিকভাবে ৯টি ভিডিও আপলোড করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ এই ৯টি ভিডিওর মাধ্যমে আমরা এই অধ্যায়ের ম্যাক্সিমাম টপিক মূলত সম্পূর্ণ করেছি। আজকের ভিডিওতে মূলত আমরা ৩টি বিষয় সম্পর্কে জানব। প্রথমত যে বিষয় সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব তা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে আমরা জানব তা হচ্ছে বাইপাস করোনারি সার্জারি। তৃতীয় যে বিষয়টি সম্পর্কে আমরা জানবো তা হচ্ছে এনজিওপ্লাস্টি। সো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমরা ওপেন হার্ট সার্জারি সম্পর্কে পড়ব। ওপেন হার্ট সার্জারিটা কখন করা হয়? যখন হৃৎপিণ্ডের করোনারি ধমনীটার মধ্যে কোলেস্টেরল জমা হয়ে সেখানে রক্ত চলাচল বিঘ্নিত ঘটে, অর্থাৎ সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না, তখন রক্তের চলাচলটা যাতে সঠিকভাবে করানো যায় সেই জন্য ওই করোনারি ধমনীর মধ্যে ওই হৃৎপিণ্ডের যে অংশে মূলত রক্ত ব্লক বা রক্ত জমাট বেড়েছে সেই অংশে মূলত ওপেন হার্ট সার্জারিটা করা। তাহলে ওপেন হার্ট সার্জারিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? সো চলো দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে যখন এটা সংজ্ঞায় কি বলা হচ্ছে, যখন রোগীর বুক কেটে হৃৎপিণ্ডকে উন্মুক্ত করে সেখানে অস্ত্রোপচার করে। কেমন? এই যে হৃৎপিণ্ডকে উন্মুক্ত করে, যেহেতু আমরা নাম শুনেই বুঝতে পারছি যে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট মানে কি? হৃৎপিণ্ড উন্মুক্ত করে যে সার্জারিটা করে তাকে ওপেন হার্ট সার্জারি বলে। এখানে এটাই বলা হচ্ছে, যখন রোগীর বুক কেটে হৃৎপিণ্ডকে উন্মুক্ত করে সেখানে অস্ত্রোপচার করা হয় তখন তাকে ওপেন হার্ট সার্জারি বলে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কোন কোন ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করব। তাহলে যেসব ক্ষেত্রে আমরা ওপেন হার্ট সার্জারিটা করব তা হচ্ছে করোনারি ধমনী। এখানে একটা কথা বলছি, করোনারি ধমনী। তাহলে করোনারি যেখানে থাকবে সেখানে আমরা বুঝবো যে এটা মূলত হৃৎপিণ্ডের রক্তনালী, অর্থাৎ করোনারি বললে আমরা হৃৎপিণ্ড রিলেটেড যা আছে তাকে আমরা নির্দেশ করতেছি আর কি। তাহলে করোনারি রক্তনালীতে ব্লক হলে আমাদেরকে ওপেন হার্ট সার্জারি করানো লাগবে। হৃৎপিণ্ডের কপাটিকা। এখন হৃৎপিণ্ডের এই কপাটিকাকে আমরা দরজাও বলতে পারি। আমরা যখন হৃৎপিণ্ড সম্পর্কে পড়বো তখন আমরা দেখব বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, এগুলো হচ্ছে হৃৎপিণ্ডের দরজার মতো কাজ করে। অর্থাৎ যখন হৃৎপিণ্ডের এক প্রকোষ্ঠ থেকে রক্ত অন্য প্রকোষ্ঠে প্রবেশ করে তখন যাতে রক্ত বিপরীত দিকে যেতে না পারে সেই ক্ষেত্রে এই কপাটিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো আমরা যখন হৃৎপিণ্ড পড়বো তখন আরো বিস্তারিত ভাবে জানবো। আমরা কি বলছি যে হৃৎপিণ্ডের কপাটিকা মেরামত বা প্রতিস্থাপনের ক্ষেত্রে হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা হয়। হৃৎপিণ্ডের প্রাচীর ক্ষতিগ্রস্ত হলে এখন প্রশ্ন আসতে পারে যে হৃৎপিণ্ডের প্রাচীরের নাম কি? হৃৎপিণ্ডের প্রাচীরের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এটা যখন আমরা হৃৎপিণ্ড পড়বো তখন এটা সম্পর্কে আমরা জানবো। এটা জাস্ট একটা আইডিয়া দিলাম যে হৃৎপিণ্ডের প্রাচীরের নাম কি? পেরিকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের প্রাচীরের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত বা প্রতিস্থাপন করার ক্ষেত্রে হচ্ছে এই ওপেন হার্ট সার্জারিটা করা হয়। এখন এই যে ইনফরমেশনটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে প্রথম সফলভাবে ওপেন হার্ট সার্জারি কে সম্পূর্ণ করেছিলেন? ডাক্তার উইলফ্রেড। ডাক্তার উইলফ্রেড সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করেছিলেন। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো বুঝলাম ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে মূলত হৃৎপিণ্ডকে উন্মুক্ত করে কি অস্ত্রোপচার করা হয়। আচ্ছা, অস্ত্রোপচার যদি করা হয়ে থাকে সেই ক্ষেত্রে কি হৃৎপিণ্ডের হৃদস্পন্দন কি থামিয়ে করা হয় না হৃদস্পন্দনকে চালু রেখে করা হয়? এই যে হৃদস্পন্দন থামিয়ে বা চালু রেখে এটা বোঝার জন্য আমরা মূলত এই ওপেন হার্ট সার্জারি করার ক্ষেত্রে আমরা তিনটা জিনিস ইউজ করে থাকি। তিনটা জিনিস বলতে তিনটা পদ্ধতি আমরা প্রয়োগ করে থাকি। প্রথমটা হচ্ছে অন পাম্প, মানে একটা সচল পাম্প যদি আমরা অন রাখি তখন এই যে ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে যে হৃৎপিণ্ডটা সেটা অফ রাখে। আর অফ পাম্প রাখলে মূলত হৃৎপিণ্ড সচল থাকা অবস্থায় আমরা মূলত এই সার্জারিটা করি। আর রোবট সহযোগী সার্জারির ক্ষেত্রে মূলত কি নির্ভুল ভাবে করতে পারি। এই ক্ষেত্রে অন পাম্প বা অফ পাম্পের কোনো ভূমিকা নেই। এই যে এই সংক্রান্ত তথ্যগুলো সহজে মনে রাখার জন্য আমরা একটি টেকনিক ইউজ করব। সো আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা যদি এক কথায় বলতে চাই ওপেন হার্ট সার্জারিকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে অন পাম্প সার্জারি, দ্বিতীয়টা হচ্ছে অফ পাম্প সার্জারি, আর তৃতীয়ত হচ্ছে রোবট সহযোগী সার্জারি। এখন কোনটা দ্বারা কি নির্দেশ করতেছে আমরা আগে পড়ি, দেন আমরা এটা ডেফিনেশন দেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অন পাম্প সার্জারি। এই ক্ষেত্রে হচ্ছে হৃদফুসফুস যন্ত্র ব্যবহার করে। মানে এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে যখন আমাদের হৃৎপিণ্ডের অবস্থা খুবই নাজুক থাকে, অর্থাৎ সেটি কোনোভাবে হৃদস্পন্দন সম্পূর্ণ করতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা মূলত আমাদের হৃৎপিণ্ডটা যেটা সবসময় এভাবে স্পন্দিত হচ্ছে এটাকে আমরা অফ করে দিই এবং যাতে সারা দেহে রক্ত চলাচলটা বা রক্তের সরবরাহটা যাতে স্বাভাবিক থাকে। যদি আমাদের হৃদফুসফুস যন্ত্র বা হৃদযন্ত্রটা যদি
আমাদের হৃৎপিণ্ড যদি খুবই নাজুক অবস্থা থাকে এবং এটাকে বের করে যদি আমি সার্জারি করতে যাই, তখন মূলত এটি ভালোভাবে যাও একটু মূলত দেহে রক্ত সরবরাহ করতেছে, সার্জারি করার সময় তাও দিতে পারবে না, বা সার্জারি করার সময় দেখা গেলো একটা অঘটন ঘটলো, আল্লাহ না করো, তখন মূলত কোনো সমস্যা হলো, ফলে এর ফলস্বরূপ যদি আমাদের দেহে রক্ত সঞ্চালন না হয়, তখন কিন্তু আবার হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে। যাতে হার্ট ফেলিওরের সম্ভাবনাকে এড়িয়ে চলা যায় বা কোন প্রকার রিস্ক না নিয়ে আমরা কি করছি, একটা হৃদফুসফুস যন্ত্র ব্যবহার করছি, যাতে আমাদের মেন হৃৎপিণ্ডের কাজটা আমরা করাবো। সাপোজ আমরা এটাকে এইভাবে একটা তুলনা করতে পারি। আমাদের সমাজে তো ড্রেন আছে, যেখান দিয়ে হচ্ছে ময়লা পদার্থ পরিবাহিত। এখন আমরা মূলত চিন্তা করলাম বা আমরা একটা প্ল্যান করলাম যে আমাদের যে মেন যে ড্রেনটা আছে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে আমরা মেরামত করার দরকার, তাই না? এখন যদি ওই ড্রেন আমরা মেরামত করতে যাই এবং এখান দিয়ে যদি ময়লা পদার্থ যায় ড্রেনের মধ্যে দিয়ে, তখন কিন্তু আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে পারবো। তাই আমরা কি করলাম, একটা আলাদা রাস্তা সৃষ্টির মাধ্যমে যাতে ময়লাগুলো ওই ভিন্ন একটা রাস্তা দিয়ে চলে যায় এবং আমরা মেন যে ড্রেনটা আছে ওই ড্রেনটার মধ্যে কাজ করতে পারি। ঠিক সেম টু সেম এই কনসেপ্টে এখানে কাজ করা হয়েছে, যে কাজে লাগানো হয়েছে যে আমরা আমাদের মেন হৃৎপিণ্ডের মধ্যে একবার রিল্যাক্সে কাজ করব এবং দেহ যাতে রক্তটা স্বাভাবিকভাবে চলাচল করে বা হৃৎপিণ্ড যাতে পাম্প করতে পারে, এই জন্য আমরা আলাদা একটা যন্ত্র এখানে ব্যবহার করছি। কি? হৃদফুসফুস যন্ত্র। এই যন্ত্রের নামটা মনে রাখতে হবে যে কোন যন্ত্র, হৃদফুসফুস যন্ত্র আমরা ব্যবহার করছি। বা এটাকে মনে রাখার খুব একটা সহজ উপায় হচ্ছে অন পাম্প। পাম্প যদি অন থাকে, অন মানে কি? চালু করা। পাম্প যদি চালু থাকে তখন আমরা বুঝবো যে আমাদের মেন হৃৎপিণ্ড অফ অবস্থায় আছে। আর এই ক্ষেত্রে কি বলছে, অফ পাম্প সার্জারি। এই ক্ষেত্রে বলা হয়েছে যে হৃদফুসফুস যন্ত্র ব্যবহার করা হয়। এটাকে কিভাবে মনে রাখবো? এই অফ দ্বারা মনে রাখবো। এই অফ দ্বারা আমরা বুঝবো যেহেতু এটা অফ পাম্প সার্জারি, যেহেতু এটা অফ মানে কি? বন্ধ, যেহেতু এটা অফ পাম্প সার্জারি, তাই আমাদের মেন হৃৎপিণ্ড মূলত কি অবস্থায় আছে? সচল অবস্থায় আছে। এই জন্য এই সার্জারিকে অফ পাম্প সার্জারি বলে, যেহেতু এই ক্ষেত্রে আমাদের হৃৎপিণ্ড বন্ধ অবস্থায় আছে এবং অন্য একটা আলাদা যন্ত্র হৃদফুসফুস যন্ত্র ব্যবহার করা হচ্ছে, তাই এটা দ্বারা আমরা বুঝবো এটা হচ্ছে অন পাম্প সার্জারি। এবং দ্বিতীয়টি হচ্ছে রোবট সহযোগী সার্জারি। এই রোবট সহযোগী সার্জারিটা হচ্ছে খুবই উপকার, কারণ অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা ডাক্তারের একটু ভুল বা অসাবধানতার জন্য রোগী মারা যেতে পারে, কিন্তু রোবোটিক সার্জারির ক্ষেত্রে মূলত রোবটগুলো একবারে নির্ভুলভাবে অপারেশন করতে পারে। সো ওপেন হার্ট সার্জারি এই বিষয়গুলোই মূলত জানা জরুরি, এর থেকে আর বিস্তারিত জানার কোনো প্রয়োজন নেই। এখন আমরা পরবর্তী স্লাইডে মূলত বাইপাস করোনারি সার্জারি সম্পর্কে জানবো। এখন আমরা মূলত করোনারি বাইপাস সার্জারি সম্পর্কে পড়ব। এখন আমি এটা সম্পর্কে একটা বেসিক ধারণা দিব, দেন আমরা এটা সংজ্ঞা, এটা কিভাবে করা হয় বা কোন কোন ক্ষেত্রে এই সার্জারিটা করা হয়, এই ক্ষেত্রে আমরা বিস্তারিত জানব। প্রথম অবস্থায় আমরা এটার নাম থেকে একটা কমন ওয়ার্ড পাচ্ছি যে বাইপাস। বাইপাস কথাটা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকবার ব্যবহার করি, বাইপাস রুট ব্যবহার করি। ধরলাম আমাদের একটা মেন রাস্তা আছে, ওই মেন রাস্তার মধ্যে কাজ চলমান। এখন ওই মেন রাস্তার মধ্যে যান চলাচল বা যান চলাচলের চাপ অনেক বেশি। এখন এই যান চলাচলের চাপটা কমানোর জন্য আমরা অনেক সময় দেখি যে ট্রাফিক পুলিশগণ মূলত ভিতরের রাস্তা, যেটাকে আমরা বলি অলিগলির রাস্তা বা বাইপাস রাস্তা দিয়ে গাড়িগুলোকে পাঠিয়ে দেয় যাতে মেন রাস্তার উপর চাপ কম পড়ে। এই যে বাইপাস, এই ক্ষেত্রে মূলত কি একই ধারণা বা কনসেপ্টটা কাজে লাগানো। যখন আমাদের মেন হৃৎপিণ্ডের যে করোনারি যে ধমনীটা আছে, যেটার মধ্য দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বা পুষ্টিদ্রব্য স্থানান্তরিত হয়, সেটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, ধরলাম আমরা এখানে একটা হৃৎপিণ্ড আছে বা হৃৎপিণ্ডের একটা করোনারি ধমনী, ধরলাম এই জায়গায় মূলত কোলেস্টেরল জমে হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে ব্লক হয়ে গেছে, এই যে রাস্তাটা মূলত ব্লক হয়ে গেছে। এখন এই ব্লককে মূলত আমরা ছুটাবো না, যেভাবে আছে এভাবে থাকবে। ধরলাম আমরা এই জায়গার মধ্যে দিয়ে আমরা একটা রাস্তা তৈরি করে দিলাম, এই যে এই জায়গার মধ্যে দিয়ে আমরা একটা রাস্তা তৈরি করে দিলাম, আবার এই যে এই জায়গার মধ্যে রাস্তাটা আমরা এসে কি করে দিলাম, উন্মুক্ত করে দিলাম। এই যে এই জায়গার মধ্যে আইসা আমরা রাস্তাটা কি করে দিলাম, উন্মুক্ত করে দিলাম। এই যে আমরা রাস্তাটা যে উন্মুক্ত করে দিলাম, এই প্রক্রিয়াটা অর্থাৎ ব্লক সৃষ্টি হয়েছে, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। রক্তটা এই জায়গায় আসে, যেহেতু থেমে গেছে, আমরা এই জায়গায় একটা বাইপাস রোড তৈরি করে দিলাম, পরে রক্ত এই জায়গায় এসে বাধা প্রাপ্ত না হয়ে এই জায়গা দিয়ে মূলত আবার এই জায়গায় চলে আসবে এবং হৃৎপিণ্ডে সঠিকভাবে রক্ত সঞ্চালিত হতে পারে। এই কনসেপ্টটাকে মূলত আমরা বলছি করোনারি বাইপাস সার্জারি। এখন আমরা এটা সংজ্ঞা এবং কিভাবে করা হয়
এই সম্পর্কে আমরা যাবতীয় তথ্য জানবো। এখন আমরা করোনারি বাইপাস সার্জারির সংজ্ঞা দেখব। সংজ্ঞায় আমরা কি বলছি যে হৃৎপিণ্ডের করোনারি ধমনী ব্লক হয়ে গেলে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ অব্যাহত রাখতে দেহের অন্য অংশ থেকে সুস্থ রক্তবাহিকা কেটে এনে সেই ব্লককৃত অংশের পূর্বে স্থাপন করার প্রক্রিয়াকে মূলত করোনারি বাইপাস সার্জারি বলে। অর্থাৎ আমরা আমাদের পূর্ববর্তী স্লাইডে যে অংশটি দেখেছিলাম যে এটি মূলত একটি রক্তবাহিকা, এই রক্তবাহিকার মধ্যে এই যে কোলেস্টেরল যে জমা হয়েছে, জমা হওয়ার কারণে রক্তনালী ব্লক হয়ে এই রক্তগুলো এই প্রান্তে আসতে পারছে না। পরবর্তীতে আমরা কি করছি, দেহের অন্য অংশ থেকে সুস্থ রক্তবাহিকা কেটে এনে, মানে দেহের একটা সুস্থ অংশ থেকে বা দেহের অন্য অংশ থেকে সুস্থ রক্তবাহিকা কেটে এনে ধরলাম একটা সুস্থ রক্তবাহিকা আমরা আনলাম এবং আনার পর এই জায়গায় মূলত আমরা এটাকে স্থাপন করলাম, এই যে পূর্বে এই যে ব্লককৃত অংশের পূর্বে মূলত আমরা স্থাপন করলাম এবং এই জায়গায় মূলত আমরা এনে কি করলাম, উন্মুক্ত করলাম। এবং যদি আমরা উন্মুক্ত করি এই যে সার্জারিটা, এই সার্জারিটাকে মূলত আমরা করোনারি বাইপাস সার্জারি বলছি। এখন আমাদের প্রশ্ন আসতে পারে মনে যে এই যে ব্লককৃত অংশ বা করোনারি ধমনীর মধ্যে এই যে ব্লককৃত অংশ, এই ব্লককৃত অংশকে কি বলে, এই যে করোনারি ধমনীর মধ্যে এই যে ব্লককৃত অংশটা, এই অংশটাকে হচ্ছে আর্টারিওক্লোরোসিস বলে। কি বলে? আর্টারিওক্লোরোসিস। আমরা কি বললাম যে এই যে আমরা এই জায়গায় একটা কথা উল্লেখ করলাম, হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে ব্লক হয়ে গেল, এই যে করোনারি ধমনীর মধ্যে ব্লক হয়ে গেছে এটাকে আমরা কি বলবো, আর্টারিওক্লোরোসিস বলবো। অর্থাৎ হৃৎপিণ্ডের করোনারি ধমনী ব্লক হয়ে গেলে তাকে আর্টারিওক্লোরোসিস বলে। এখন আমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমরা যে এখানে একটা কথা উল্লেখ করলাম, দেহের অন্য অংশ থেকে সুস্থ রক্তবাহিকা কেটে, তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে দেহের কোন অংশ থেকে, এগুলো হইতে পারে পায়ের হইতে পারে বা মূলত আমাদের হাঁটুর হইতে পারে বা বিভিন্ন অংশ থেকে, কোন কোন রক্তবাহিকা। এখন তো আমরা কোন অংশ বললাম, একটা উদাহরণ দিলাম, পাও হতে পারে বা অন্য কোনো অংশ হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে সুস্থ কোন কোন রক্তবাহিকাগুলো ব্যবহার করা হয়। এটা মূলত আমরা পরবর্তী স্লাইডে একটা সহজ উপায়ে মূলত মনে রাখার চেষ্টা করব যে এই রক্তবাহিকাগুলো মূলত এই করোনারি বাইপাস সার্জারিতে ব্যবহার করা হয়। এখন এখানে আরেকটি ইনফরমেশন মনে রাখতে হবে, এমসিকিউ 7 স্টার ইনফরমেশনটা, যে এই সার্জারিতে মূলত হার্ট লং মেশিন ব্যবহার করা হয়। আমরা যদি ওপেনার সার্জারির ক্ষেত্রে আমরা কোন যন্ত্র ব্যবহার করেছিলাম, হৃদ ফুসফুস যন্ত্র। আমরা যদি আমাদের ওই স্লাইডগুলোতে ব্যাক যাই তখন আমরা দেখব যে ওপেনার সার্জারির ক্ষেত্রে আমরা হৃদ ফুসফুস যন্ত্র ব্যবহার করেছিলাম এবং এখানে করোনারি বাইপাস সার্জারিতে মূলত আমরা হার্ট লং মেশিন ব্যবহার করেছি, আমরা ব্যবহার করেছি। এখন আমরা মূলত পরবর্তী স্লাইডে কোন কোন রক্তবাহিকাগুলো ব্যবহার করা হয় তা জানব। এখন আমরা দেখব যে কোন কোন সুস্থ রক্তবাহিকা মূলত এই করোনারি বাইপাস সার্জারির ক্ষেত্রে ব্যবহার করে। যদি আমরা দেখি যে যেসব রক্তবাহিকা ব্যবহার করা হয় এটাকে মনে রাখার উপায় কি, এটাকে মনে রাখার উপায় হচ্ছে SIR, SIR। এটাকে মনে রাখার উপায় হচ্ছে SIR। এই S দ্বারা আমরা কি বলছি, এই S দ্বারা আমরা পায়ের 7 আর শিরাকে বোঝাচ্ছি। এই যে এখানে শিরাগুলা বা ধমনীগুলা নাম উল্লেখ করা আছে এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি বোর্ড পরীক্ষায় যে বহুপদী এমসিকিউ গুলো আছে যে 1 আর 2 1 আর 3 বা সবগুলো, এগুলোর ক্ষেত্রে বলতে এই এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা এই ইনফরমেশনটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এস দ্বারা আমরা কি মনে রাখবো, পায়ের সাফান আর শিরা। আই দিয়ে মনে রাখবো আমরা ইন্টারকোস্টাল মেমারি ধমনী এবং আর দিয়ে মনে রাখবো আমরা রেডিয়াল ধমনী। অর্থাৎ এই করোনারি বাইপাস সার্জারি সম্পর্কে যেই সব তথ্য আমাদের জানা দরকার ছিল তা আমরা অলরেডি জেনেছি এবং এখন এই অংশটুকু যে যদি কোয়েশ্চেন আসে আমরা অবশ্যই পারবো। এখন আমরা মূলত এনজিওপ্লাস্টি সম্পর্কে জানব। এখন আমরা এনজিওপ্লাস্টি সম্পর্কে একটু ধারণা নিই। যদি আমরা এনজিওপ্লাস্টি শব্দটার দিকে খেয়াল করি, এখানে কিন্তু আমরা এই শব্দটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে এই যে এনজিও, তার পরবর্তীতে হচ্ছে প্লাস্টিক। যদি আমরা এটা ইংরেজি টার্মটার ক্ষেত্রে দেখি, এই যে এনজিও এবং পরবর্তীতে আবার হচ্ছে প্লাস্টিক। এখন এই এনজিও দ্বারা কি বোঝায় এবং এই প্লাস্টিক দ্বারা কি বোঝায়? এই এনজিও দ্বারা বোঝায় হচ্ছে রক্তবাহিকা,
এই এনজিও দ্বারা বোঝায় হচ্ছে রক্তবাহিকা এবং এই প্লাসটি দ্বারা বোঝায় হচ্ছে পুনর্নির্মাণ, অর্থাৎ কোনো কিছু নষ্ট হয়ে গেছিল পরবর্তীতে এটাকে আবার মেরামত করা হয়েছে। তাহলে এনজিও প্লাসটি মূলত যদি আমি ভাগ করি তাহলে এনজিও কথাটির অর্থ হচ্ছে রক্তবাহিকা এবং প্লাসটি হচ্ছে পুনর্নির্মাণ। তাহলে এনজিও প্লাসটি দ্বারা আমরা কি বুঝছি? এনজিও প্লাসটি দ্বারা মেইন যে কনসেপ্টটাকে বোঝানো হচ্ছে তা হচ্ছে রক্তবাহিকার পুনর্নির্মাণ। অর্থাৎ আমরা যদি আমাদের আগের কনসেপ্টে ফিরে যাই, ধরলাম এই যে একটা রক্তবাহিকা, এখানে মূলত কোলেস্টেরল জমে ব্লক হয়ে গেছে। এই যে ব্লকটা আমরা আগের বা পূর্ববর্তী স্লাইডে দেখেছিলাম যে করোনারি বাইপাস সার্জারির মধ্যে মাধ্যমে কি করা হয়েছিল, এই ব্লককে কিছু করা হয়েছিল না, কিন্তু এই ব্লকের পূর্বে মূলত কি একটা বাইপাস রুটের মতো, একটা বাইপাস রাস্তার মতো একটা পথ সৃষ্টি করা হয়েছিল যাতে রক্ত চলাচলটা স্বাভাবিক থাকে। কিন্তু ওই যে প্রক্রিয়াগুলো আমরা যদি ওপেন হার্ট সার্জারির কথা বলি, করোনারি বাইপাস সার্জারি বলি, এগুলো কিন্তু অনেক একটা জটিল প্রক্রিয়া বা অনেক সময় লাগে, অনেক রিস্কিও, অনেক বিপজ্জনক বা অনেক রিস্কি। তাই এই বিপজ্জনক প্রক্রিয়াগুলো এড়ানোর জন্য মূলত এই এনজিওপ্লাস্টি প্রক্রিয়াটা হচ্ছে ব্যবহার করা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কোনো বাইপাস রাস্তা সৃষ্টি করব না। এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে কোলেস্টেরল গুলো জমা হয়ে গিয়েছিল এই কোলেস্টেরল গুলোকে আমরা ধ্বংস করে দেব। কি করে দেব? ধ্বংস করে দিয়ে এই রক্তচলাচলটাকে আমরা আবার আগের অবস্থা বা পূর্বের অবস্থার মতো স্বাভাবিকভাবে যাতে রক্ত চলাচল করতে পারে এমন একটা অবস্থা সৃষ্টি করব। এই যে মূলত হৃৎপিণ্ডের ধমনীর মধ্যে যে ব্লক সৃষ্টি হয়েছে এটাকে ধ্বংস করার যে প্রক্রিয়াটা বা রক্তবাহিকার পুনর্নির্মাণ প্রক্রিয়া কি, আমরা এভাবে এটা সংজ্ঞা দিতে পারি যে হৃৎপিণ্ডের ধমনীর রক্তবাহিকাগুলোকে পুনর্নির্মাণ করার প্রক্রিয়া কি মূলত এনজিওপ্লাস্টি বলা হয়। এখন আমরা এনজিওপ্লাস্টির সংজ্ঞা দেখব, এটার প্রকারভেদ দেখব, এটা মানব দেহের কোন কোন উপকারে আসে বা এটার উপকারিতা কি, এবং এই এনজিওপ্লাস্টি আমরা কিভাবে বা চিকিৎসায় মূলত এনজিওপ্লাস্টি গুলো কিভাবে করা হয় বা এক কথায় বলতে গেলে এনজিওপ্লাস্টি সার্জারিটা কিভাবে করা হয় সেই প্রক্রিয়াগুলো সম্পর্কেও এখন আমরা জানবো। এখন আমরা এনজিওপ্লাস্টির সংজ্ঞা এবং হচ্ছে এনজিওপ্লাস্টির প্রকারভেদ দেখব। যদি আমরা এনজিওপ্লাস্টির সংজ্ঞায় যাই যে হৃৎপিণ্ডের ধমনীগুলো কি হয়ে যায়, ব্লক, হৃৎপিণ্ডের ধমনীগুলো ব্লক বা সংকীর্ণ, অর্থাৎ আমরা তো দেখিয়েছিলাম একবারে কোলেস্টেরল জমা হয়ে একবার ব্লক হয়ে গেছে, কিন্তু হালকা একটু কোলেস্টেরল জমা হয়েছে এবং একটু রাস্তা ফাঁকা আছে, এই যে একটু সংকীর্ণ রাস্তা বা ছোট রাস্তাটাকে আমরা বলছি যে সংকীর্ণ। হৃৎপিণ্ডের ধমনীগুলো ব্লক বা সংকীর্ণ হয়ে গেলে সেগুলো যে প্রক্রিয়ায় পুনর্নির্মাণ করা হয় তাকে মূলত এনজিওপ্লাস্টি বলে। আমরা তো দেখিয়েছিলাম যে এনজিওপ্লাস্টিকে ভাগ করলে এই যে প্লাস্টি অর্থটার কথা ছিল পুনর্নির্মাণ এবং এনজিওপ্লাস্টির কথাটার অর্থ ছিল রক্তবাহিকা, অর্থাৎ রক্তবাহিকার পুনর্নির্মাণ। এনজিওপ্লাস্টির প্রকারভেদ, আমরা এনজিওপ্লাস্টিকে হচ্ছে চার ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, অপরটা হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি, এরপরটা হচ্ছে করোনারি অ্যাথেরেক্টমি, তারপর হচ্ছে করোনারি স্ট্যান্টিং। এখন কোনটি দ্বারা কি বলে, যদি আমরা এখানে আসি যে বেলুন এনজিওপ্লাস্টি, যদি এটা দ্বারা আমরা একটা মাথার মধ্যে এটা যখন আমরা পড়েছি যে বেলুন এনজিওপ্লাস্টি তখন আমাদের মাথার মধ্যে একটা ক্যাচ বা একটা কথা এসেছে যে বেলুন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বেলুনের ব্যবহার করে কিভাবে, যদি আমরা এই প্রক্রিয়াটি যদি দেখি যে বেলুন এনজিওপ্লাস্টির মধ্যে কিভাবে একটা বেলুন ব্যবহার করে সেই চর্বিটাকে মূলত ধ্বংস করা হয়। ধরলাম আমাদের এই যে একটা রক্তবাহিকা, এই রক্তবাহিকার মধ্যে হচ্ছে ব্লক জমা হয়েছে বা কি কোলেস্টেরল জমা হয়ে ব্লক সৃষ্টি হয়েছে। এখন কোলেস্টেরল তো মূলত কি আমাকে ভাঙতে হবে, তাই আমরা কি করি, দেহের বাইরে থেকে ক্যাথেটরের মধ্যে একটা চুপসানো বেলুনটা আমরা এই জায়গার মধ্যে আনি। ধরলাম এই যে একটা বেলুন, এই যে একটা চুপসানো বেলুন আমরা আনছি। ধরলাম আমরা এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে ক্যাথেটর এবং এই অংশটার নাম হচ্ছে চুপসানো বেলুন। যখনই এই চুপসানো বেলুনটাকে আমরা ওই ব্লককৃত বা যেখানে কোলেস্টেরল জমা আছে সেই জায়গার মধ্যে আনবো, তখন আমরা বাইরে থেকে এটাকে পাম্প করতে থাকবো। যখন এখানে আস্তে আস্তে বেলুনটা আস্তে আস্তে ফুলবে, এই যে বেলুনটা ফুলার কারণে মূলত এই যে ব্লকগুলা, অর্থাৎ তার মধ্যে এক ধরনের প্রেসার বা চাপ সৃষ্টি হবে। যেমন এই রক্তবাহিকা বা এই কোলেস্টেরলের মধ্যে যেমন চাপ সৃষ্টি হবে, পাশাপাশি এই রক্তবাহিকার মধ্যেও চাপ সৃষ্টি হবে। ফলে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে এইটুকু অবস্থায় আস্তে আস্তে বেলুন ফোলার কারণে এটা আস্তে আস্তে ফুলবে। এইভাবে চাপ সৃষ্টি হতে হতে একটা পর্যায়ে কি হবে, এই যে ব্লকিত অংশটা আছে কোলেস্টেরল তা ফেটে যাবে এবং রক্তের সাহায্যে
প্রবাহিত হয়ে চলে যাবে, এটাকে আমরা বলছি বেলুন এনজিওপ্লাস্টি। অর্থাৎ বেলুনের মাধ্যমে যে রক্তবাহিকাকে আমরা পুনর্নির্মাণ করি তাকে বেলুন এনজিওপ্লাস্টি বলে। তার পরবর্তীতে আসতে পারে লেজার এনজিওপ্লাস্টি। আমরা বেলুন এনজিওপ্লাস্টির ক্ষেত্রে দেখছিলাম যে এখানে বেলুন ব্যবহার করা হয়েছিল। এখন যদি আমরা লেজার এনজিওপ্লাস্টির ক্ষেত্রে যাই, ধরলাম এই একই রক্তবাহিকা নালী বা রক্তবাহিকা নালীর মধ্যে কোলেস্টেরল জমা হয়েছে। এখন এই কোলেস্টেরলকে আমাদের ধ্বংস করতে হবে। যেহেতু আমরা লেজার, আমরা মূলত ছোটবেলায় লেজার লাইট দিয়ে খেলতাম না, এটা থেকে এক ধরনের রশ্মি বের হতো লাল কালার। এখানেও মূলত একই সেম কনসেপ্টে এই লেজারের মধ্যে এক ধরনের রশ্মি থেকে এই রশ্মিটাকে যখন এই যে কোলেস্টেরল গুলার উপর ফালা হয় বা ওই আমরা ছোটবেলায় যে লেজার দিয়ে খেলতাম, এটা রশ্মি পাওয়ার বা এটা রশ্মি মূলত তরঙ্গ দৈর্ঘ্য কম ছিল এবং এই ক্ষেত্রে মূলত এই লেজারের ক্ষেত্রে মূলত এটা শক্তির মানটা অনেক বেশি। যখন এই লেজার থেকে একটা রশ্মি বের হয়ে এই কোলেস্টেরলের উপরে পড়ে এবং এই কোলেস্টেরলের উপর পড়ে, দেখা যাচ্ছে ওই লেজার থেকে যে আলোক রশ্মিটা বের হচ্ছে এটা এই কোলেস্টেরলকে কি করে দিচ্ছে, ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করার পর এই যে কোলেস্টেরলের এই যে ছোট ছোট টুকরাগুলো কি হচ্ছে, যে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে লেজার এনজিওপ্লাস্টির মাধ্যমে কোলেস্টেরলের উপর লেজার ফালানো হয়, যার কারণে কোলেস্টেরল গুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। পরবর্তীতে এই কোলেস্টেরলের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কি হয়, বাষ্প আকারে দেহের বাইরে বেরিয়ে আসে। তারপরে হচ্ছে করোনারি অ্যাথেরেক্টমি। তাহলে আমরা এই ক্ষেত্রে বুঝলাম হচ্ছে বেলুন ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে হচ্ছে লেজার রশ্মি ব্যবহার করে। তাহলে করোনারি অ্যাথেরেক্টমির ক্ষেত্রে কি ব্যবহার করে, মেইনলি করোনারি অ্যাথেরেক্টমি বলতে ভিন্ন একটি বিষয় না, অর্থাৎ এই ক্ষেত্রে মূলত ব্লেড ব্যবহার করা হয় বা বেলুন ব্যবহার করা হয় বা স্যান্ড ব্যবহার, এই জিনিসগুলো হচ্ছে ব্যবহার করে করোনারি অ্যাথেরেক্টমির ক্ষেত্রে। যদি আমরা বলি করোনারি অ্যাথেরেক্টমির ক্ষেত্রে কি ব্যবহার করে, ব্লেড ব্যবহার করা হয় বা বেলুন ব্যবহার করে ইত্যাদি পদার্থগুলো ব্যবহার করে যদি এই ব্লককে আমরা মূলত এই ব্লককে আমরা কি করতে পারি বা এই সংকীর্ণ রক্তবাহিকাকে যদি আমরা প্রসারিত করতে পারি, তখনই তাকে করোনারি অ্যাথেরেক্টমি বলি। এখন আমরা আসবো হচ্ছে করোনারি সেন্ট্রিং। এই সেন্ট্রিং করতে একটা মেজর পার্ট পালন করে এই এনজিওপ্লাস্টি ক্ষেত্রে। সেন্ট্রিং কি, সেন্ট্রিং হচ্ছে এক ধরনের ধাতব পদার্থ, এটা মূলত একটা স্প্রিং বলতে পারি বা জালের মতো কাজ করে। ধরলাম এই জায়গায় আমাদের একটা রক্তবাহিকা আছে এবং এই রক্তবাহিকার মধ্যে কি আছে, কোলেস্টেরল জমা হয়ে ব্লক সৃষ্টি হয়েছে। আচ্ছা, তখন এই করোনারি সেন্ট্রিং বা ক্যাথেটারের মাধ্যমে এক ধরনের সেন্ট্রিং জালক আছে। ধরলাম এই যে এটা একটা সেন্ট্রিং জালক, এই যে এটা একটা সেন্ট্রিক জালক, এইভাবে মূলত অনেক জাল আছে। এটা হচ্ছে এক ধরনের ধাতব পদার্থের তৈরি সেন্ট্রিং জালক। এই জালকটাকে মূলত ক্যাথেটারের সাথে বা যে নলটা আমাদের দেহে প্রবেশ করানো হয় তাকে মূলত ক্যাথেটার বলে। এই ক্যাথেটারের মাধ্যমে এই জালকটাকে মূলত এই জায়গায় নেওয়া হয়। এই জালকটা কি করে, এটার উপর চাপ সৃষ্টি করে। এই যে কোলেস্টেরল আছে এই কোলেস্টেরলের উপরে চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি করার কারণে কি হয়, এটা মূলত আস্তে আস্তে মূলত ফাটল ধরে পরে ভেঙে যায় এবং এই জায়গায় পরবর্তীতে এই যে সেন্ট্রিংটা, এই সেন্ট্রিংটা এই জায়গার মধ্যে কি করা হয়, যদি আমি আরেকবার চিত্র রাখি, যে আমরা ধরলাম এই যে আগে ছিল এই এতটুকু কোলেস্টেরল ছিল, একবারে ব্লক ছিল, এটার মধ্যে ফাটল ধরতে ধরতে এটা একবারে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এবং এখানে আর কোনো কোলেস্টেরল নাই। এই যে ধাতব পদার্থটা আমরা ক্যাথেটারের মাধ্যমে দেহের ভিতর প্রবেশ করেছিলাম, এই সেন্ট্রিংটা মূলত কি করে বা এই সেন্ট্রিং জালকটা বা এই জালটাকে মূলত এই জায়গার মধ্যে কি করা হয়, স্থাপন করা হয়। কেন স্থাপন করা হয়, যাতে পরবর্তীতে এই জায়গায় আর কোলেস্টেরল জমতে না পারে বা আমরা এই ধমনীটাকে মূলত যখন এই সেন্ট্রিংটা বা এই সেন্ট্রিং জালকটা এখানে স্থাপন করছি তখন কোন রক্তবাহিকাকে একটু প্রসারিত হয়েছে যাতে সেটা আবার সংকুচিত হয়ে না যায়। এক নাম্বার, যাতে এখানে আবার দ্বিতীয়বার কোলেস্টেরল জমা না হয়, সেই জন্য এই ধাতব পদার্থের তৈরি সেন্ট্রিংটা কি করে এই জায়গার মধ্যে কি করা হয়, রেখে দেওয়া হয় বা স্থাপন করা হয়। এখানে সেন্ট্রিং বলতে যদি আমি এক কথায় বলতে চাই যে কি বোঝাচ্ছে, সেন্ট্রিংটা মূলত একটা জালকের মতো বা জালের মতো কাজ বা গ্রিলের মতো কাজ করে, যেটা মূলত কি ধমনীটাকে মূলত প্রসারিত করে, অর্থাৎ রক্তবাহিকাকে প্রসারিত করে এবং এখানে দ্বিতীয়বার কোলেস্টেরল জমা হতে বাধা প্রদান করে। এই জন্যই মূলত এই প্রক্রিয়াটির নাম হচ্ছে করোনারি সেন্ট্রিং বলা হয়।
এখন আমরা এনজিওপ্লাস্টির উপকারিতা কি, অর্থাৎ আমাদের দেহের ক্ষেত্রে এনজিওপ্লাস্টি কি আসলে একটি ভালো ভূমিকা পালন করে বা একটি উপকারী দিক পালন করে কিনা তা জানবো, এবং এনজিওপ্লাস্টির প্রক্রিয়াটি কিভাবে সম্পাদিত হয় সেই সম্পর্কে আমরা এখন জানবো। এখন আমরা এনজিওপ্লাস্টির প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব। যদি আমরা এনজিওপ্লাস্টির প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমরা তো অলরেডি একটা বেসিক ধারণা পেয়েছি যে এনজিওপ্লাস্টি বলতে বোঝায় রক্তবাহিকার পুনর্নির্মাণ। ধরলাম এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের একটা রক্তনালী বা হচ্ছে করোনারি ধমনী, এটার মধ্যে হচ্ছে কোলেস্টেরল জমা হয়ে কি হচ্ছে একটা ব্লক সৃষ্টি হয়ে গেছে। কি হচ্ছে এই যে এই জায়গার মধ্যে একটা ব্লক সৃষ্টি হচ্ছে এবং চর্বিটা জমা হয়ে একটা চুনময় পদার্থে পরিণত হচ্ছে, এবং এই যে কোলেস্টেরল এই জায়গায় জমা হয়েছে এটাকে আমরা বলছি হচ্ছে আর্টারিওক্লোরোসিস, এটা আমি অলরেডি দেখিয়েছি। এনজিওপ্লাস্টির ক্ষেত্রে একটা প্রকারভেদ ছিল হচ্ছে যে করোনারি সেন্ট্রিং। আমি বলেছিলাম সেন্ট্রিং মূলত অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এনজিওপ্লাস্টির ক্ষেত্রে। সেন্ট্রিং এই যে সেন্ট্রিং এই ওয়ার্ডটা মূলত এনজিওপ্লাস্টির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। প্রথমে আমরা যদি দেখি, আমরা অলরেডি বলেছি আমাদের এই প্রক্রিয়া বা এই সার্জারিটা যখন করা হয় তখন আমাদের দেহে এক ধরনের নল প্রবেশ করানো হয় যার নাম হচ্ছে ক্যাথেটার। কি যার নাম কি? ক্যাথেটার। এটা ব্যবহার করে মূলত কি করে এই সম্পূর্ণ এনজিওপ্লাস্টি প্রক্রিয়াটা সম্পাদন করে। প্রথমে এই ক্যাথেটারের মাধ্যমে একটা বেলুন পাশাপাশি একটা সেন্ট্রিং জালক, আমি যে অলরেডি সেন্ট্রিং জালকটা দেখিয়েছি এই যে এরকম থাকবে, যে মূলত কি থাকবে এরকম ভাবে থাকবে। ক্যাথেটারের মাধ্যমে একটা বেলুন এবং কি হবে একটা সেন্ট্রিং জালক এই যে ব্লকিত অংশের মধ্যে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ওই বেলুনটাকে বা চুপসে যাওয়া বেলুন আমরা নিয়ে গেছি, বাইরে থেকে পাম্প করছি বেলুনটাকে পাম্প করার পর বেলুন এই কোলেস্টেরলের উপর প্রেসার সৃষ্টি করছে। প্রেসার সৃষ্টি করার কারণে এই কোলেস্টেরলটা কি হচ্ছে ভেঙে গেছে। আচ্ছা, পরবর্তীতে যখন আমরা বেলুন ফুলাচ্ছি এটাও মূলত চুপসানো অবস্থায় থাকে সেন্ট্রিংটা। যদি আমরা দেখি যদি সেন্ট্রিংটা প্রথম অবস্থায় এরকম অবস্থায় থাকে, অর্থাৎ মূলত কি এই যে আমরা যখন বাইরে থেকে যখন পাম্প করি তখন এই সেন্ট্রিং জালকটা এইভাবে থাকে, আস্তে আস্তে এইভাবে মেলে যায়। এই যে মেলতাছে পাশাপাশি বেলুনটাও ফুলতেছে, বেলুনটা মূলত এটারে চাপ সৃষ্টি করতেছে কোলেস্টেরলের উপর, এবং এই যে সেন্ট্রিং জালকটা এইভাবে থাকে। পরবর্তীতে পাম্প করার সাথে সাথে এটা আস্তে এইভাবে মেলে, এবং কি এইভাবে যখন মেলে এটা তখন এটি এই রক্তবাহিকার উপরের অংশ চাপ সৃষ্টি করে, নিচের অংশ হচ্ছে চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি করার কারণে কি হয়, এই যে চর্বিযুক্ত যে পদার্থটা আছে এখানে কোলেস্টেরল, এটা আস্তে আস্তে গলতে শুরু করে এবং রক্তের সাথে পরবর্তীতে মূলত কি প্রবাহিত হয়ে চলে যায়। এই যে ধরলাম আস্তে আস্তে এটা গলতে শুরু করছে এবং এখানে কোনো আর চর্বির অস্তিত্ব নাই, এবং চর্বিগুলো রক্তের সাহায্যে প্রবাহিত হয়ে চলে গেছে। পরবর্তীতে এখানে মূলত কি রক্তের চলাচলটা আবার স্বাভাবিক হয়ে গেছে। এখানে এই যে সেন্ট্রিংটা আমরা মূলত ক্যাথেটারের সাহায্যে আনছিলাম, এটা তো আস্তে আস্তে এভাবে মেলছে, এই পাশেও চাপ সৃষ্টি করছে, এই পাশেও চাপ সৃষ্টি করছে। আচ্ছা, এখন যদি আমরা সেন্ট্রিংটাকে আমরা বাইরে নিয়ে আসি, কি হতে পারে? বাইরে নিয়ে আসলে মূলত রক্তবাহিকা প্রসারিত হয়েছে আবার সংকুচিত হয়ে যাবে, এমন হইতে পারে আবার চর্বিও জমা হইতে পারে, তাহলে তো বারবারই এটা এনজিওপ্লাস্টিটা করা যাবে না। তাই জন্য কি করে এই যে সেন্ট্রিংটা আছে এই সেন্ট্রিং জালকটা মূলত একটা ধাতব পদার্থের তৈরি এবং শরীরের জন্য তেমন ক্ষতিকর না, অর্থাৎ ভালোই। এই সেন্ট্রিং জালকটাকে আমরা এই জায়গার মধ্যে কি করি স্থাপন করি, এই যে এই জায়গার মধ্যে আমরা কি করছি সেন্ট্রিংটাকে স্থাপন করছি। যদি আমরা একটা রাবারকে দেখি, ধরলাম আমরা একটা রাবার, এদিক দিয়ে একজন টানতেছে এই পাশে একজন টানতেছে, রাবারটা অনেক প্রসারিত, যদি সেও সাইডে দেয় আমিও সাইডে দিই, রাবারটা আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই রাবারটাকে যদি আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে না দিতে চাই, অর্থাৎ সেও এইভাবে টান করে রাখছে আমিও টান করে রাখছি, কারণ আমাদের হাত ব্যথা করতেছে আর আমরা ছাইড়ে দিব, কিন্তু আমরা চাচ্ছি না যে রাবারটা পূর্বের অবস্থায় ফিরে আসুক। তাই আমরা একটা কাঠির মাধ্যমে কি করলাম, এটাকে আটকে দিলাম এবং রাবারটা এই প্রসারিত অবস্থায় রয়ে গেল, তার পূর্বের অবস্থায় আর ফিরে আসতে পারলো। ঠিক একইভাবে এই রক্তবাহিকা যাতে আবার পূর্বের অবস্থায় ফিরে এসে সংকুচিত হতে না পারে, অথবা দ্বিতীয়বার যাতে এই জায়গায় চর্বি জমা হতে না পারে, সেই জন্য এই সেন্ট্রিং জালকটাকে এই রক্তবাহিকার মধ্যে স্থাপন করা হয়।
এবং এটা মূলত এই রক্তবাহিকাকে এইভাবে প্রসারিত, অলওয়েজ সর্বদাই প্রসারিত করে রাখে এবং রক্ত চলাচলটাকে কি করে, স্বাভাবিক রাখে। এবং এই যে প্রক্রিয়াটা এনজিওপ্লাস্টি, যে আমরা এই যে অপারেশন না, মূলত এখানে কোনো কাটাছিড়া হয় না, এই জালকটা বা সেন্টিং জালকটা এখানে বসানো হয়, পরবর্তীতে ক্যাথেটার দিয়ে যে আমরা বেলুন নিয়ে গেছিলাম না, এটাকে আবার দেহ থেকে বার করে আনা হয়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 30 মিনিট থেকে কয়েক ঘন্টা, বা স্পেসিফিক কোনো টাইম নেই, 30 মিনিট বলা হচ্ছে, বইয়ে উল্লেখ করা আছে 30 মিনিট থেকে কয়েক ঘন্টার সময় লাগে। আচ্ছা, তারপরে এভাবে মূলত এনজিওপ্লাস্টি প্রক্রিয়াটি সম্পূর্ণ। এটার উপকারিতা কি? আমরা মূলত কি দেখেছি, যে ওপেনার সার্জারি দেখেছি, তার পরবর্তীতে হচ্ছে আমরা ওপেনার সার্জারি দেখেছি, পাশাপাশি হচ্ছে বাইপাস করোনারি সার্জারি সম্পর্কে দেখেছি। ওপেনার সার্জারি ক্ষেত্রে মূলত আমাদের বুককে কেটে মূলত এভাবে মূলত উন্মুক্ত করা হয়, করে হৃৎপিণ্ডটাকে হচ্ছে বাইরে বের করে আনা হয়। যদি এটা কি হয়, অন পাম্প সার্জারি, অর্থাৎ অন্য একটা যন্ত্রের মাধ্যমে যদি আমরা পাম্প কার্যক্রমটা সম্পূর্ণ রাখি এবং হৃৎপিণ্ডের পাম্প কার্যক্রমটা আমরা সাময়িক বন্ধ করে এটার মধ্যে আমরা কাটাছিড়া করি, সেটা হচ্ছে অন পাম্প সার্জারি। সেই ক্ষেত্রে আমাদের বুক কাটা হয়। বা যদি আমরা বাইপাস করোনারি সার্জারির কথা আলোচনা করি, আমাদের দেহের ভিতর মূলত এই যে রক্তবাহিটাকে মূলত কাটা হয়েছিল, এগুলো কিন্তু খুবই একটা সেন্সিটিভ ম্যাটার, অর্থাৎ খুবই সতর্কতার সাহায্যে এই কাজগুলো করা লাগে। কিন্তু সেই তুলনায় এনজিওপ্লাস্টি খুব ক্ষতিকর না এবং আমাদের দেহে এত বেশি কাটাছেঁড়া করা লাগে না। এনজিওপ্লাস্টির যে ক্যাথেটারটা আমাদের দেহে প্রবেশ করানো হয়, তা প্রবেশ করালে মূলত দেহে তেমন কোনো ব্যথা অনুভব হয় না। হালকা একটি ছিদ্রের মাধ্যমে মূলত এনজিওপ্লাস্টির যে ক্যাথেটার যে নলটা, এটা প্রবেশ করানো হয়, তেমন ব্যথা লাগে না। তাই এনজিওপ্লাস্টির মধ্যে বড় কোনো অপারেশনের ঝুঁকিও থাকে না, পাশাপাশি দেহের মধ্যে কাটাছিড়াও হয় না তত। তাই এনজিওপ্লাস্টি প্রক্রিয়াটা আমরা বলতে পারি নিরাপদ। পাশাপাশি আমরা যদি ওপেনার সার্জারি পাশাপাশি বাইপাস করোনারি সার্জারি বা করোনারি বাইপাস সার্জারির কথা আলোচনা করি, সেগুলোর ক্ষেত্রে রোগীদের রিকভার করতে, অর্থাৎ আমি যে হৃৎপিণ্ডের মধ্যে কাটাছিড়া করলাম বা রক্তবাহী নালিকার মধ্যে কাটাছিড়া করলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার সেরে উঠতে অনেক বেশি সময় লাগে। কিন্তু এনজিওপ্লাস্টির একজন রোগী ধরলাম এনজিওপ্লাস্টি করালো, তার সুস্থ হতে 4 সপ্তাহের বেশি সময় লাগে, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে সে আগের অবস্থায় বা ফিট অবস্থায় ফিরে যায়। তাই এনজিওপ্লাস্টির উপকারিতা, মূলত এনজিওপ্লাস্টি আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এনজিওপ্লাস্টি করার মাধ্যমে আমরা ওই ধরনের বড় মূলত সার্জারি গুলোকে অ্যাভয়েড করতে পারি। বেশি নাজুক অবস্থা হলে তো আর এনজিওপ্লাস্টি কাজ করবে না। আর যদি দেখা যাচ্ছে যে ওই বড় সার্জারি না করেও যদি আমরা এনজিওপ্লাস্টি করি, তখন রোগী সুস্থ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে মূলত এনজিওপ্লাস্টি করায়। তাই এনজিওপ্লাস্টি করে রোগীর সুস্থতার হার, মানে দ্রুত সুস্থ হতে পারে। তাই এনজিওপ্লাস্টি মূলত আমাদের দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ওপেনার সার্জারি, করোনারি বাইপাস সার্জারি এবং এনজিওপ্লাস্টি সম্পর্কে হিউজ একটা আইডিয়া অর্জন করেছি। এই এনজিওপ্লাস্টি বলি আমরা, পাশাপাশি আমরা বাইপাস হার্ট সার্জারি বলি বা বাইপাস করোনারি সার্জারি, তারপর হচ্ছে মূলত ওপেনার সার্জারি, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি এমসিকিউ সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা আশা করি এখান থেকে যদি কোয়েশ্চেন আসে, আমরা অবশ্যই এটাকে ব্যাখ্যা করে লিখতে পারবো। পাশাপাশি এই লাইনগুলো, এখানে আমি যে লাইনগুলো উল্লেখ করেছি, এগুলো বইয়ের কোন কোন অংশে আছে, সেই ছবিগুলো আমি মূলত এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো। যারা আমাদের চ্যানেলে নিউ বা নতুন বা ভিডিও দেখেন, তারা অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক মূলত আমাদেরকে অনেক মোটিভেট করে এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য বানাতে বা শর্টকাট ওয়ে খুঁজে বের করার জন্য, যাতে আপনারা সহজে শিখতে পারেন। তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং সবসময় সহযোগিতা করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।